আমাদের রাজ্যে প্রতি বছর অনেক ঘটা করে বেঙ্গল বিজনেস সামিট আয়োজন করা হয় এবং প্রতি বছরই আমরা শুনতে পাই যে এই কোম্পানি এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ করার আশ্বাস দিয়েছে, এই কোম্পানি আমাদের রাজ্যে এত কোটি টাকার শিল্প বিনিয়োগ করবে। দেখে খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে। প্রতি বছর আমরা আশায় বুক বাঁধি যে এইবার নিশ্চয়ই এই কোম্পানিগুলি আমাদের রাজ্যে এসে তাদের শিল্প স্থাপন করবে, কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেই সব নতুন নতুন ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে। এত প্রতিশ্রুতির পরেও আমরা কিন্তু দেখতে পাই না যে আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়া কোনো নবনির্মিত ইন্ডাস্ট্রির উদ্বোধন করতে গেছেন, লাল ফিতে কাঁইচি দিয়ে কেটে সেই ইন্ডাস্ট্রিটির শুভ সূচনা করতে গেছেন। এই দৃশ্য গত 11-12 বছরে আমরা ঠিক কটি দেখেছি তা হয়তো আমাদের সঠিকভাবে মনে নেই। আমাদের রাজ্যে ডিয়ার লটারি কিংবা কাশফুল দিয়ে বালিশ বানানো অথবা চপ শিল্প, এগুলোই কি একমাত্র ভবিষ্যৎ? আমাদের রাজ্যের শিল্পনীতিটা ঠিক কী? নতুন শিল্প স্থাপনের জন্য কিংবা দেশ বা বিদেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীকে আমাদের রাজ্যে বিনিয়োগের উৎসাহ প্রদানের জন্য আমাদের রাজ্য ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে এবং সেগুলি কতটা প্র্যাকটিক্যাল, আজকের পর্বে আমরা সেই নিয়ে আলোচনা করব। পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টাটা গোষ্ঠী আমাদের রাজ্য থেকে চলে যাওয়ার পর আমাদের রাজ্যের একটি শিল্প বিরোধী ভাবমূর্তি তৈরি হয়েছে এবং বর্তমান রাজ্য সরকার চেষ্টা করছে সেই শিল্প বিরোধী ভাবমূর্তিকে ঝেড়ে ফেলে একটি শিল্প বান্ধব ভাবমূর্তি তৈরি করার। আর ঠিক এই রকম পরিস্থিতিতেই যখন আমাদের শাসক দলের একজন সাংসদ মহুয়া মৈত্র মহাশয়া সংসদে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর পাপ্পাপান্ত করছেন, তাদের শেষ থেকে ছাড়বেন এরকম প্রতিজ্ঞা করছেন, সেইটি আমাদের রাজ্যের শিল্পবান্ধব একটি ভাবমূর্তি তৈরি করতে ঠিক কতটা সহায়ক সেটা কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের ভেবে দেখা উচিত। আমরা জানি তাজপুরে যে ডিপ সি পোর্ট হওয়ার কথা সেখানে কিন্তু আদানি বিনিয়োগ করতে চলেছে। আবার দেউচা পাচামিতে যে কয়লা খনি হওয়ার কথা সেখানে যে টেকনোলজি প্রয়োজন সেই টেকনোলজিটাকে আনার মতো ক্যাটের কড়ির ক্ষমতা শুধুমাত্র আদানি গোষ্ঠীরই রয়েছে। তাই সেখানে সংসদে দাঁড়িয়ে আদানিকে এরকম অপমান করাটা কিন্তু আদানি সহ বহু শিল্প গোষ্ঠীর পক্ষে একটি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। শুধু আদানিকে নিয়ে প্রশ্নটা নয়, আজকে আদানি কালকে অন্য কেউ। তাই আদানির মতো অন্যান্য বহু শিল্পগোষ্ঠীও হয়তো নিজেদেরকে পশ্চিমবঙ্গ তথা বর্তমান শাসক দল থেকে দূরে রাখতেই পছন্দ করবে। এই নিয়ে আমাদের বর্তমান শাসক দলের কিন্তু ভাবনা চিন্তা করার যথেষ্ট দরকার আছে। আমাদের রাজ্য একটি কৃষি প্রধান রাজ্য, তাই আমাদের রাজ্যে কৃষিভিত্তিক শিল্পের একটা সম্ভাবনা থেকেই যায়। কিন্তু এখনও পর্যন্ত আমরা কৃষিভিত্তিক শিল্প বলতে শুধুমাত্র চা শিল্প বা পাট শিল্পকেই বুঝতাম এবং এই দুই শিল্পেরই সূর্য বহুদিন আগেই অস্ত গেছে। আমরা জানি বর্তমান সময়ে আমাদের রাজ্যে চা শিল্প কিংবা পাট শিল্প কোনোটাই ভালো পারফর্ম করছে না। চা শিল্প বা পাট শিল্পের বিকল্প হিসাবে যেসব কৃষিভিত্তিক শিল্পগুলি আমাদের রাজ্যের পক্ষে খুবই সম্ভাবনাময় সেগুলি হলো টমেটো কেচাপ, টমেটো সস, আমের আচার, লঙ্কার আচার বা লঙ্কার কেচাপ, চিকেন নাগেটস, পটাটো নাগেটস, ভেজ প্যাটিস, এই রকম কৃষিভিত্তিক শিল্প যেগুলোর মূল কাঁচামালই আসে কৃষি থেকে, সেই রকম ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের রাজ্যে সেরকম নেই। অর্থাৎ এইরকম কৃষিভিত্তিক শিল্প স্থাপন নিয়ে আমাদের রাজ্যের কিন্তু কোনো প্র্যাকটিক্যাল শিল্পনীতি নেই। ভারতসহ বিশ্ববাজারে দূষণহীন জ্বালানি হিসাবে ইথানলের ডিমান্ড দিন দিন বাড়ছে, আর ইথানল তৈরি হয় কৃষিভিত্তিক পণ্য থেকে। দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু অলরেডি ইথানল ম্যানুফ্যাকচারিং পলিসি আছে, তারা ইথানল তৈরি করার কারখানা স্থাপন করছে। আমাদের পাশের রাজ্য বিহারেই গত 3 বছরে পরপর 6টি ইথানল ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করা হয়েছে। আমাদের রাজ্য এখনও অন্ধকারে। আমরা সবাই জানি যে নতুন একটি ইন্ডাস্ট্রি আসতে গেলে ঠিক কোন কোন জিনিসের দরকার পড়ে, যেমন ধরুন অধিগ্রহণযোগ্য জমি, কাঁচামাল, পরিবহন ব্যবস্থা, ইলেকট্রিসিটি সাপ্লাই, এই সমস্ত জিনিসগুলি আমরা জানি যে একটি নতুন ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আছে যেগুলির ওপরে ডিপেন্ড করে
যে আমাদের রাজ্যে কোনো শিল্পপতি শিল্পে বিনিয়োগ করবে কি না, কিংবা আমাদের রাজ্যে অলরেডি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি আছে তারা ভবিষ্যতে আর কতদিন টিকে থাকতে পারবে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ব্যাপারটা ঠিক কী? কোনো শিল্পপতি বা শিল্পগোষ্ঠী অবশ্যই চাইবে না যে আমাদের রাজ্যে যদি তারা কোনো বিনিয়োগ করে সেখানে তার কারখানা তৈরি করার জন্য লোকাল মস্তান বা লোকাল নেতাকে হাফতা তোলা বা চাঁদা দিতে হচ্ছে, বা তার ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য সেখানকার লোকাল মস্তানরা তার উপরে প্রায়শই চাপ দিচ্ছে একটা মোটা অংশ টাকার জন্য। কিছুদিন আগেই আমাদের রাজ্যের বেশ কিছু শিল্পপতি কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে লোকাল মস্তান বা লোকাল নেতারা তাদের কাছে চাঁদাবাজির জন্য এতটাই জুলুম করছে যে তাদের পক্ষে আর কারখানাটি টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাই তারা কারখানাটি তুলে নিতে চায় বা বন্ধ করে দিতে চায়। এইটা কিন্তু আমাদের রাজ্যের শিল্পনীতির পক্ষে খুবই নেগেটিভ ব্যাপার। আমাদের রাজ্য কিন্তু শিল্পবান্ধব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। আমাদের রাজ্যে শিল্প না আসার অন্যতম আরেকটি কারণ হলো ইউনিয়নবাজি। অতীতে আমরা দেখেছি লাল ঝান্ডা হাতে শ্রমিকেরা কারখানার গেটের সামনে দাঁড়িয়ে কারখানা ঘেরাও করছে, মালিকপক্ষ, শ্রেণীপক্ষ, শ্রেণীশত্রু, বুর্জোয়া, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ সমস্ত কমন বাক্য আমরা খুবই শুনেছি। আর এই ইউনিয়নবাজির নামে আমাদের রাজ্যের বহু বহু কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর সেটি আমাদের রাজ্যের ইমেজ খারাপ করেছে। এই রকম ধ্বংসাত্মক ইউনিয়নবাজিকে রোখার জন্য আমাদের রাজ্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সদর্থক পলিসি নেয়নি, কোনো সদর্থক পদক্ষেপ এখনও পর্যন্ত নেয়নি, যেটা কিন্তু আমাদের রাজ্যের শিল্প বিনিয়োগের পক্ষে একটি খারাপ খবর। আমাদের রাজ্যের হরিণঘাটা দুগ্ধ প্রকল্পের নাম কে শোনেনি? গুজরাটের যেমন আমুল, তেমনি আমাদের রাজ্যের হরিণঘাটা দুগ্ধ প্রকল্প। কিন্তু শুধুমাত্র ইউনিয়নবাজির চক্করে পড়ে আমাদের রাজ্যের হরিণঘাটা দুগ্ধ প্রকল্পটি নষ্ট হয়ে গেল। গুজরাটের মতো জায়গা যেখানে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হয় না, গরুর খাবার জোগাড় করাও চাপ, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে একটি চেন তৈরি করে আমুল ঠিক কতটা সাকসেস লাভ করেছে সেটা আমার আপনার সবার জানা। কিন্তু আমাদের মতো রাজ্যে যেখানে ঘাসের কোনো কমতি নেই, গরুর খাবারের কোনো কমতি নেই, সেখানে দাঁড়িয়েও আমরা কিন্তু সেরকম আমুলের মতো বড় স্কেলের কোনো দুগ্ধ প্রকল্প তৈরি করতে পারিনি। আছে কয়েকটা ছোটোখাটো, হরিণঘাটা, ভগবতী, মাদার ডেয়ারি, কিন্তু এরা কিন্তু আমুলকে টেক্কা দিতে পারে না, এরা সবাই স্থানীয়। আর তাই এই রকম দুগ্ধ প্রকল্প বা কৃষিজ পণ্যভিত্তিক প্রকল্প শিল্পনীতি আমাদের রাজ্য এখনও পর্যন্ত সঠিকভাবে গ্রহণ করতে পারেনি, সঠিকভাবে প্রণয়নও করতে পারেনি। টাটা আমাদের রাজ্য থেকে চলে যাওয়াতে যে আমাদের রাজ্যের একটি শিল্পবিরোধী ভাবমূর্তি তৈরি হয়েছে সেই নিয়ে কিন্তু সন্দেহের কোনো জায়গা নেই। আবার আমাদের রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী কিন্তু জেলে। এটি কিন্তু অন্যান্য রাজ্যের শিল্পপতি বা অন্য দেশের শিল্পগোষ্ঠীর পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। যে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী জেলে, সে রাজ্যে কোনো শিল্পপতি কেন বিনিয়োগ করতে আসবে? অর্থাৎ ঘুরে ফিরে যে জিনিসটা আমরা দেখতে পেলাম, হয় আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চপশিল্প করবে, অথবা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে সেখানকার কলকারখানায় কাজ করবে কিংবা রাজমিস্ত্রির কাজ করবে। আমাদের রাজ্যে সেরকম সদর্থক শিল্পনীতি না থাকার জন্য ভবিষ্যতেও কতজন শিল্পপতি বা শিল্পগোষ্ঠী আমাদের রাজ্যে এসে বিনিয়োগ করবে বা নতুন শিল্প স্থাপনে উদ্যোগী হবে, সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের রাজ্যের অবশ্যই উচিত শিল্প নিয়ে অনেক বেশি ফোকাস করা, নতুন শিল্পনীতি তৈরি করা, যার ফলে অনেক শিল্পগোষ্ঠী, অনেক শিল্পপতিরা আমাদের রাজ্যে বিনিয়োগ করবে। আমাদের আজকের পর্বটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।